ভারতের উপদ্বীপের কথা ভাবলেই আমাদের চোখের সামনে দুটো উপকূল রেখা ভেসে ওঠে। কিন্তু মজার ব্যাপার হলো এই দুটো উপকূল কিন্তু একদমই একরকম নয়। চলুন আজ এই দুই উপকূলের গল্পটাই একটু কাছ থেকে দেখা যাক। দেখুন, ম্যাপের একদিকে আরব সাগর আর তাকে ঘিরে রয়েছে পশ্চিম উপকূল, আর অন্যদিকে বঙ্গোপসাগরের সাথে মিতালি করেছে আমাদের পূর্ব উপকূল। দেখতে হয়তো দুটোকেই লম্বা সমুদ্র তট মনে হচ্ছে, কিন্তু এদের গঠন আর চরিত্র, মানে ভূগোলের ভাষায় বললে, দুটো একদম ভিন্ন মেরুর। তাহলে আসল প্রশ্নটা কি? কেন এই দুটো উপকূল এত আলাদা? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একেবারে গোড়ায়, মানে এদের ভূগোলের ভেতরে। আর এই পুরো ব্যাপারটা বুঝতে আমাদের সাহায্য করবে AIMWBCS ক্লাসেসের দারুণ কিছু জিওগ্রাফি নোটস। আজকের আলোচনাটা আমরা মূলত তাদের নোটসের ওপর ভিত্তি করেই এগোব। আচ্ছা, তাহলে এবার সরাসরি মূল আলোচনায় আসা যাক। দেখুন, এই যে পার্থক্যের কথা বলছি, এটা কিন্তু শুধু ওপর নয়। এর আসল কারণটা রয়েছে অনেক গভীরে, এক্কেবারে মাটির নিচে, এদের ভূতাত্ত্বিক গঠনে। তো এখানেই হলো আসল খেলা। পশ্চিম উপকূলকে বলা হয় একটা সাবমার্জড বা নিমজ্জিত উপকূল, মানে ভূভাগের একটা অংশ এখানে বসে গেছে বা ডুবে গেছে। আর ঠিক তার উল্টোটা ঘটেছে পূর্ব উপকূলে। ওটা হলো একটা ইমার্জড বা উন্মুজ্জিত উপকূল, মানে সমুদ্র থেকে নতুন জমি জেগে উঠেছে। আর এই ডুবে যাওয়া আর জেগে ওঠার কারণেই দেখুন কি দারুণ একটা ব্যাপার ঘটেছে। পশ্চিম উপকূলের উচ্চতা বেশি আর সমুদ্রটাও বেশ গভীর। আর গভীর সমুদ্র মানেই কিন্তু জাহাজের জন্য সুবিধা, তাই না? এই জন্যই ওখানে প্রাকৃতিক বন্দর অনেক বেশি। অন্যদিকে পূর্ব উপকূল যেহেতু নতুন জেগে ওঠা জমি, তাই এর উচ্চতা কম আর সমুদ্রটাও বেশ অগভীর। শুধু তাই নয়, আরেকটা খুব ইন্টারেস্টিং পার্থক্য দেখা যায়। সেটা হলো নদীগুলো কিভাবে সাগরে গিয়ে মেশে। আমাদের উপদ্বীপে নদীগুলো কিন্তু দুই উপকূলে দুই রকমভাবে তাদের যাত্রা শেষ করে। এই দেখুন দুটো আলাদা চিত্র। একদিকে খাড়ি, ইংরেজিতে যাকে বলে এস্চুয়ারি, আর অন্যদিকে তৈরি হচ্ছে বিশাল বদ্বীপ বা ডেল্টা। দেখেই বোঝা যাচ্ছে দুটো জিনিস একদম আলাদা, তাই না? পশ্চিম উপকূলে কি হয়? নদীগুলো সোজা সমুদ্রে গিয়ে মেশে, কোনো শাখা প্রশাখায় ভাগ হয় না। ফলে নদীর মোহনাটা বেশ চওড়া হয়। এই চওড়া মোহনাটাকেই আমরা বলি খাড়ি বা এস্চুয়ারি। আর পূর্ব উপকূলে ঠিক উল্টো ঘটনা। নদীগুলো সমুদ্রে মেশার আগে, মানে শেষ বেলায় এসে অনেকগুলো ছোট ছোট শাখায় ভাগ হয়ে যায়, আর সাথে করে বয়ে আনা পলিমাটি জমা করে একটা ত্রিকোণের মতো দেখতে ভূখণ্ড তৈরি করে। এটাই হলো বদ্বীপ বা ডেল্টা। আর বুঝতেই পারছেন, এই পলিমাটি ভীষণ উর্বর, তাই এখানে চাষাবাদও খুব ভালো হয়। আচ্ছা, ভূতত্ত্ব তো বোঝা গেল। এবার চলুন উপকূলের সমভূমিগুলো বরাবর একটা ছোট্ট জার্নি করা যাক। শুরু করা যাক পশ্চিম উপকূল দিয়ে। আমরা যদি পশ্চিম উপকূল ধরে উত্তর থেকে দক্ষিণে যাই, তাহলে পরপর তিনটে ভাগ দেখতে পাব। একদম উত্তরে কোঙ্কণ উপকূল, মাঝে কর্ণাটক উপকূল, আর সবশেষে দক্ষিণে রয়েছে মালাবার উপকূল। আর এই তিনটে অংশের দৈর্ঘ্য কিন্তু সমান নয়। যেমন দেখুন, কর্ণাটক উপকূল মাত্র ২২৫ কিলোমিটার, অথচ মালাবার উপকূল তার দ্বিগুণেরও বেশি, প্রায় ৫৫৫ কিলোমিটার লম্বা। তো পশ্চিম উপকূল তো হলো, এবার চলুন ঘুরে আসা যাক পূর্ব উপকূল থেকে। এখানেও আমরা তিনটে প্রধান ভাগ পাব: উৎকল, অন্ধ্র আর করমণ্ডল উপকূল। পূর্ব উপকূলের এই তিনটি ভাগের মধ্যে করমণ্ডল উপকূল কিন্তু একাই প্রায় ৬৭৫ কিলোমিটার লম্বা। ভাবুন, এটা পশ্চিমের দীর্ঘতম উপকূল, মানে মালাবারের থেকেও অনেক বেশি দীর্ঘ। আচ্ছা, অনেক তো আলোচনা হলো, এবার চলুন কিছু সংখ্যায় চোখ বোলানো যাক, তাহলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ভারতের মূল ভূখণ্ডের মোট উপকূল রেখা, মানে সমভূমি অঞ্চলটার দৈর্ঘ্য কত জানেন? প্রায় ৬,১০০ কিলোমিটার। সত্যি বিশাল একটা এলাকা জুড়ে রয়েছে। আর যদি দুটো উপকূলের সবচেয়ে লম্বা অংশগুলোর একটা তুলনা করি, তাহলে কি দাঁড়ায়? পশ্চিমে মালাবার উপকূল, যেটা হলো ৫৫৫ কিমি, আর পূর্বে করমণ্ডল উপকূল, প্রায় ৬৭৫ কিমি। মানে পূর্ব উপকূলের সবচেয়ে লম্বা পাটটা পশ্চিমের থেকেও বেশ খানিকটা বড়।
এই যে বার চার্টটা, এটা দেখলে পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। করমণ্ডল উপকূল প্রায় 120 কিলোমিটার বেশি লম্বা মালাবার উপকূলের চেয়ে। একটা ভালো ভিজুয়াল তুলনা, তাই না? তো এতক্ষণ আমরা যে এত কিছু জানলাম, এই ভূগোলের গুরুত্বটা আসলে কোথায়? চলুন শেষ করার আগে মূল বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নিই। তাহলে এক নজরে যদি দেখি মূল পার্থক্যগুলো কি। পশ্চিম উপকূল হল নিমজ্জিত, তাই এখানে খাড়ি তৈরি হয় আর প্রাকৃতিক বন্দর বেশি। অন্যদিকে পূর্ব উপকূল উন্মোচিত, তাই এখানে উর্বর বদ্বীপ গড়ে উঠেছে আর কৃষিকাজ অনেক উন্নত।